নমস্কার বন্ধুরা, জলছা কিচেনে আপনাদের স্বাগত। তো চলুন বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপি আমি রান্না করতে চলেছি। আর হ্যাঁ, আরেকটি কথা, আমার এই চ্যানেলটি নতুন, তো আমি এই চ্যানেলে শুধুমাত্র কিচেন রিলেটেড ব্লগ দেব। আর তো চলুন বেশি না কথা বলে আজকের যে আমি আইটেমটা রান্না করতে চলেছি, তো সেটি হলো বেসন কারি। তো তার জন্য আমি যে সব ইনগ্রিডিয়েন্টগুলো জোগাড় করেছি সেগুলো আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণ বেসন নিয়েছি, এক বাটি থেকে একটু কম। একটু টক দই নিয়েছি, ওটাও এক বাটি থেকে কম, এতটা লাগবে না কিন্তু তাও আমি নিয়েছি। আর এখানে কিছুটা দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এবং 3টি বড় সাইজের পেঁয়াজ রেখেছি, এটাকেও কুচিয়ে নেবো মেহিন করে। তো চলুন বন্ধুরা, আর আমি সব কিছু এখানে জোগাড় করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কি করে এই বেসন কারিটি তৈরি করতে হয়। তো বন্ধুরা, এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3টে ছোটো কাঁচা লঙ্কা কুচি করেছি, সেমনি আমি বললাম। আর তাহলে এবারে আমি কি করে এটা বানাবো আপনাদের দেখিয়ে নিই। তার জন্য আমি একটি স্টিলের বড় বাউল নিয়েছি। এই বাউলটির মধ্যে এখন আমি এই সব পেঁয়াজগুলো দিয়ে দেবো, কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো, কুচানো কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। আর এতে দেবো, আগেই দেখালাম যে এই এক বাটি থেকে একটু কম যে বেসনটা রেখেছি, পুরোটা দেবো না, কিছুটা পরিমাণ বুঝে দেবো, মানে আপনারা যতটা বানাবেন সেই বুঝে। আমি যেরকম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বড়াটা, মানে যেটা বড়াটা বানাবো সেই বড়াটার জন্য, তো আপনাদের কোয়ান্টিটি হিসাবে কতজন মেম্বার সেই হিসাবে বানাবেন। আমার যেমন এখানে পুরোটা লাগলো না, আমি এতটুকুনি রেখে দিলাম। তো এইগুলোকে আমি ভালো করে আগে মিশিয়ে নেবো, পুরো মাখিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে এরপরে আমরা এখানে দিয়ে দেবো পরিমাণ মতন একটু কালার হওয়ার জন্য একটু হলুদ গুঁড়ো, ছোট্ট স্পুনে 2বার দিয়ে দিলাম। একটু লঙ্কা গুঁড়ো, এটা একটু ঝালও হওয়ার জন্য, কেন কি আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কাটা কম দিয়েছি, ওই জন্য একটু গুঁড়ো লঙ্কাটা দিচ্ছি, যাতে ঝালও হবে প্লাস কালারও হবে। যাও আন্দাজ মতন, ওটা আপনারা যতটা খাবেন। আর এখানে পরিমাণ মতন দিয়ে দেবো নুন। এখানে আপনারা চেষ্টা করবেন কি এই বড়াটার মধ্যে নুনটা যাতে একটু কম দেওয়ার, কেন যখন এর কারিটা করব, কারির মধ্যেও নুন দেওয়া হবে। তো এটাকে আমি সবকিছু ভালো করে মিলিয়ে নেব। শুকনোই এখন মিলাচ্ছি আগে ভালো করে, যাতে পেঁয়াজগুলো যেগুলো মানে কাটার পরে যেগুলো একসাথে জড়ো হয়ে আছে ওগুলো ছেড়ে যাবে। এবারে সব মিলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবারে আমি এখানে অল্প অল্প জল দিয়ে, যেরকম আমরা বড়া বানাই, পেঁয়াজি যেমনি বানাই, তো সেরকমই বানাবো। বেশি পাতলা যাতে না হয়। জাস্ট আপনার হাতে একটা মুঠো বানাতে যেতে পারেন, একটা এরকম ভাবে গোল মতন করে, জাস্ট ওরকমই। তারপরে এখানে একটুখানি আপনারা সেটা মানে একটু বেকিং পাউডার দিতে হবে, যেটা একটু যাতে মুচমুচে ভাব আসার জন্য। অল্প পরিমাণে দেবেন, দেখে নিন আমি কতটুকু দিয়েছি, অল্প পরিমাণে দেবেন। এটা ছড়িয়ে দেবেন, দিয়ে এটাকে হাতে দিয়ে ভালো করে মিলিয়ে নেবেন। আর
বন্ধুরা একটা কথা, এটা আমার কোনো প্রফেশনাল না, এটা আমার ইচ্ছা হয়, তাই আমি এই চ্যানেলটি শুরু করেছি। যে আমার মতন অনেকেই মধ্যবিত্ত করে আছে, যারা অনেকেই অনেক কিছু ইচ্ছা করে কিন্তু বানাতে পারে না সেসবে। তো সেরকম প্রফেশনাল মানে আমি করছি না, জাস্ট এটা একটি ঘরোয়া পদ্ধতিতে যেরকম হয়। তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে আমার মিশ্রণটা কত সুন্দর হয়ে গেছে, এই মাখানোটা। আর আমি এটা হাত দিয়ে এই জন্যই করছি, কেন কি এটা কোনো চামচ দিয়ে বা হাতা দিয়ে ভাজা যে সমস্ত অনেক কিছু আছে সেগুলো দিয়ে ভালো করে মেলানো হবে না। এর জন্য আমি হাতটি খুব পরিষ্কারভাবে আগেই ধুয়ে নিয়েছিলাম। তারপরে তো আপনারাও সেরকম পরিষ্কারভাবে ধুয়ে নেবেন, যাতে কোনো ডাম্পস না চলে যায় খাবারে। তো দেখছেন আমার এটা মেলানো হয়ে গেছে। এটিকে আপনি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। এখানে 10 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটি জ্বালিয়ে নিলাম এবং মিডিয়াম ফ্লেমে রাখলাম, আর আমার একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার এই ফ্রাই প্যানটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ, আর বন্ধুরা আপনারা চেষ্টা করবেন কি এটি পুরোটাই যাতে কোনো ভালো ফরচুন তেলে বানানো যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হচ্ছে, তারপরে ততক্ষণ আমি এদিকে তেলটা গরম হতে দিই কিছুক্ষণ। গরম হয়ে যাবে যখন হালকা হালকা দেখবেন ধোঁয়া উঠবে, তখন এতে এবার আমরা এদিকে দেখুন এই যে মেখে রাখা বেসনের পকোড়াটি খুব সুন্দর লাগছে। তো এবারে এতে আস্তে আস্তে করে ছোট ছোট করে আমরা জাস্ট এতে দিয়ে দেবো। আর বন্ধুরা আপনারা হাত সাবধানে দেবেন, কেন তেল এখানে গরম হয়ে আছে। তো সাবধানতা বজায় রেখে আস্তে আস্তে দেখছেন আমি কিরকম দিয়ে দিচ্ছি, পুরো গোল গোল করে সাইডে এরকম চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবে। এটা আপনাদের উপর থাকবে কি আপনারা ছোট ছোট পাবেন কি বড় বড়। যারা বড় মানে পকোড়াটা যাতে বড় হয় তারা বড় দেবেন, আমি মিডিয়াম সাইজে দিচ্ছি। বেশি গায়ে গায়ে দেবেন না, যতটা ধরবে ততটাই দেবেন। তো এটি কম ফ্লেমে রেখে ভালো করে মুছতে দেবেন, কেন কি এটা যদি মানে বেশি জোরে মানে ফ্লেমে দিয়ে যদি করেন তাহলে ওপরটা কিন্তু মুছে যা পুরো ভাজা ভাজা হয়ে যাবে, লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। তো কম ফ্লেমে দিয়ে এটাকে ভালো করে মুছতে দিন। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন কি এই দিকটা কিরকম মুচমুচে করে ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল হয়ে গেছে। আমি একটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, কেন কি আমার যে গ্যাসের ফ্লেমটি আছে সেটা একদম কমে আছে। তো এই সাইডটা ভাজা হয়ে গেছে। এবার এরকম করে প্রত্যেকটি আমি দিয়ে দেবো। আপনারা দেখছেন কি সুন্দর একটি কালার হয়ে গেছে। এই পকোড়াটি আপনি বিকেলে স্ন্যাক্সে চায়ের সাথেও খেতে পারবেন, বা অনেকে যারা মুড়ি খায় মুড়ির সাথে বেটে খেতে পারবেন। দুর্দান্ত টেস্টি পকোড়া। আর এমন কিছু এটি বাইরের কোনো জিনিস দিয়ে না, আপনার রান্নাঘরে প্রত্যেকটা জিনিস থাকবে, এই সব জিনিসগুলো দিয়েই এই পকোড়া বানানো। তবে এই দিকটা যখন একটু উল্টিয়ে দেবেন, তারপরে একটু হালকা করে জাস্ট একটু চেপে দেবেন, যাতে ভেতরটি কাঁচা না থাকে। তো সে ঠিক সেরকমভাবেই আমি এটিও 3-4 মিনিটের জন্য এই দিকটাও ভেজে নেব। তো দেখছেন এখানে কত সুন্দর দুদিকটাই কিরকম কালার এসে গেছে একটা। তো এগুলোকে আমি তুলে নেব। সব তুলে নেওয়ার পরে এরকমভাবে বাকি বেসনটুকু যেটুকু নিয়ে গুলে রেখেছি, তো সেটাও আমি এরকম বড়া বানিয়ে নেব।
তো এখানে সেরকমভাবেই আমি সবটি বড়া বার করে নিচ্ছি তেলের মধ্যে চেনে। আর ততক্ষণ আমি এখানে এই যে মানে বাটিটার মধ্যে আমি বেসনটা ভুলেছিলাম বড়া করার জন্য, তো সেই বাটিটার মধ্যে লাস্ট কিন্তু আমি বাটিটা ধুয়ে দেবো না, ওই বেসন গোলাটার মধ্যে আর একটু বেসন দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে পরিমাণ অনুযায়ী। কেন কি আমি আগেই বলেছি কি বড়ার মধ্যে নুনটা একটু কম দিলেই ভালো, কেন কি আমি এখানে আবার নুন যেহেতু দেওয়ার এটার ঝোলটা করার জন্য, কারিটা বানানোর জন্য। তো দেখে নিন এখানে আমি টেস্ট অনুযায়ী নুন দিচ্ছি আন্দাজ মতন, একটু আবার লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কেন কারি সবসময় একটু টক ঝাল না হলে ভালো লাগে না। আর দেবো এখানেও একটু হলুদ দেবো, দিচ্ছি। এটি আমি এখন জল দিয়ে ভালো করে ফেটবো। তো এটা আমি এখন জল দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে এটাকে ফেটবো। যখন ভালো করে ফেটা হয়ে যাবে, তো যখন ভালো করে ফাটা হয়ে গেছে, তো এর মধ্যে আমি যেমনকি আপনারা দেখছেন আমি দই দিয়েছি। তো অল্প পরিমাণে জাস্ট একটু টক ভাবটা আনার জন্য একটু কাঁচা দই, টক দই দিয়ে দিলাম। দিয়ে এখনও দেখেছেন ভালো করে ফাটানো হয়নি, তো এটা এখন ভালো করে আমি ফাটিয়ে নেব। তো এখানে আপনারা দেখছেন যে আমি কত সুন্দর করে এটাকে ফেটেছি, ওপরে একটা ঝাঁক একটা ফেনা মতন হয়ে গেছে পুরো একদম। তো এটা যতক্ষণ আপনি ভালো করে ফাটবেন তার উপরেই এটা হবে। তো ফাটা যদি ভালো না হয় তাহলে টেস্টটাও ভালো হবে না। তো যতক্ষণ পারবেন একটু বেশি সময় ধরে 10 মিনিট সময় ধরে এটাকে নাড়িয়ে যাবেন, এরকমভাবে ফেটে যাবেন। তো ওদিকে ওটা আমার নাড়িয়ে ফাটা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা হয়ে গেছে, পুরো পকোড়াগুলো একদম ব্রাউন হয়ে গেছে। এটি একটি মুখরোচক খাবার, যা সবারই ভালো লাগে। তো এটা আপনি বিকেলের কোনো স্ন্যাক্সের জায়গায় বাচ্চাদেরকেও দিতে পারবেন, আপনারাও খেতে পারবেন চায়ের সাথে, মুড়ির সাথে। আর তো এখন যেহেতু দুপুরবেলা, তো এটি আমি কারি বানাবো আজকে ঠিক করেছি। তো আমি এটা মানে পকোড়াটা রাখবো না, এটা কারিতে দিয়ে দেবো। তো কারিটা বানানোর জন্য এবারে কারিটা মেন হচ্ছে, পকোড়া হয়ে গেল। এবার কারিটা বানানোর জন্য আমাকে যে তেলটা এখানে পকোড়া ছেনে বার করেছি, সেই তেলটির মধ্যে আমি এখানে 3-4 কোয়া মতন রসুনটাকে ঘষে নিয়েছি। তো এই রসুনটা আগে দিয়ে দেবো, কারণ রসুনের একটা গন্ধ ছাড়ে আপনারা জানেন। তো এই রসুনটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর হ্যাঁ, আমি একটা কথা বলতে ভুলে গেলাম কি, যে এই পকোড়াটা তো পুরোটাই সাদা তেলে করাটা উচিত, কিন্তু আমার কাছে এই মুহূর্তে এখন মানে ফরচুন ছিল না বলে, তো আমি সর্ষের তেলেই জিনিসটা করেছি। সর্ষের তেলে করলেও আপনাদের খারাপ হবে না পকোড়াটা। তো আমি রসুনটা তেলে দিয়ে দিয়েছি। এখানে রসুনটা যতক্ষণ ভাজা হচ্ছে, একটু হালকা গন্ধটা যতক্ষণ না কাটছে, ততক্ষণ এটা তেলেই একটু ভাজতে দেবো। আর এখানে দেখুন ফাটিয়ে নিয়েছি এই বেসন, দই সব কিছু দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, পুরো মিলিয়ে নিয়েছি। তো এখানে রসুনটা ভাজা হোক তারপরে। তো এখানে দেখতেই পাচ্ছেন রসুনটা কি সুন্দর ব্রাউন একটা কালার হয়ে গেছে রসুনের। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে একটু পরিমাণ গোটা জিরে রেখেছি আর 2 শুকনো লঙ্কা। তো এটা আমি দিয়ে দেবো এই তেলের মধ্যে। তো এখানে দেখতেই পাচ্ছেন কি আমি একটু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। 2-3 সেকেন্ডের জন্য এটুকুনি একটু নাড়াচাড়া করে নেবো, জাস্ট একটা হালকা কালার চলে আসবে শুকনো লঙ্কার ও গোটা জিরেটার। এতে আর কিচ্ছু দেবো না, কোনো মশলা কিচ্ছু পড়বে না। তেলের মধ্যে জাস্ট এটাকে ফ্রাই করা হবে হালকা।
জাস্ট একটা ব্রাউন কালার চলে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা স্মেল আসছে। এটা আপনারা তো বুঝতে পারবেন না, যখন বানাবেন তখন বুঝবেন কি একটা হালকা রসুনের একটা স্মেল আসবে। রসুনটাকে ভাজার পরে যেরকম একটা স্মেল আসে। দেখুন এখানে যেহেতু লঙ্কাটা আর এটার কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই বেসনটি যেটি গুলে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটি মিডিয়াম করে দেবো। এই বেসন কারিটি আপনি ঘরে বানিয়ে দেখবেন, এটি একটি দুর্দান্ত স্বাদের খাবার। আর এটাতে এমন কিছু খুব বেশি জিনিস লাগে না, যেটুকুনি আপনার রান্নাঘরে থাকে সেই সব জিনিস দিয়ে হয়ে যাবে। তো এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে একটু ফুটতে দিই, 2-3 সেকেন্ডের জন্য ফুটতে দিই। তো দেখুন এটা কি সুন্দর ফুটছে এখন। এটা যতটা ফুটবে এটা তত গাঢ় হবে, তো আরও গাঢ় হয়ে যাবে। তো এটা গাঢ় ভালো লাগবে না, কেন যেহেতু বেসন কারি সবসময় একটু পাতলাই ভালো লাগে, এতটা গাঢ় ভালো লাগবে না। তো এতে আমি একটু জল মিশিয়ে দেবো অল্প পরিমাণে, 1 কাপ মতন দিয়ে আমি এটা আবার কিছুক্ষণ ফুটতে দেবো। আপনারা অবশ্যই নুনটা একটু টেস্ট করে নেবেন নিজেদের স্বাদ অনুসারে। দেখছেন এটা কত সুন্দর একটি মিশ্রণ হয়ে গেছে। তো এটা ততক্ষণ ফুটুক। দেখুন এখানে ফুটে গেছে এটা। তো আগের মিশ্রণটা যতটা গাঢ় ছিল এবারে একটু পাতলা হয়েছে। তো এবারে আমি এক এক করে এই যত সব পকোড়াগুলো রেখেছিলাম এই পকোড়াগুলো দিয়ে দেবো। তো এখানে আমি সব এক এক করে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি গ্যাসটি বন্ধ করে দেবো আর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এই বেসনের কারিটি আমি যখন গরম গরম ভাতের সাথে দেব তখন দেখবেন খেতে কত সুন্দর লাগবে। দেখে নিন গরম ভাতের সাথে এটি খেতে কি সুন্দর লাগছে। আর আপনারা যখন খাবেন তখন দেখবেন। তো আজকের মতন এই রেসিপিটি এখানেই শেষ হলো। আপনাদের যদি ভালো লাগে বানিয়ে খাবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, কমেন্ট নিশ্চয়ই করবেন কি কীরকম লাগলো এই বেসন কারি রেসিপিটি। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ব্লগে।